বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পত্রে পাঠদান করব। যারা একাদশ শ্রেণীর মেয়েরা আছো, তোমরা সবাই জয়েন করে ফেলো। এবং জয়েন করার আগে তোমাদের আমি একটা কথা বলছি যে তোমাদের কিন্তু ক্লাসগুলো দেখতে হবে, এবং অনেক মেয়েরাই তোমরা ক্লাসগুলো দেখছো, কারণ আমার গ্রুপের সাথে অনেকেই তোমরা জয়েন করছো এবং অনেকে রেসপন্স করছো। তো এই ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে ক্লাস সুন্দরভাবে দেখতে হবে এবং সুন্দরভাবে করতে হবে। এবং আমি তোমাদের যে ক্লাসগুলো কিন্তু তোমাদের ধারাবাহিকতাভাবে তোমাদের কিন্তু ক্লাসগুলো আমি তোমাদের পড়াচ্ছি। তো এই সিরিয়ালগুলো তোমরা সুন্দর করে দেখবে যে কি বিষয়গুলো তোমাদের কখন কি পড়াচ্ছি। তোমরা সবগুলো সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবে। তোমরা ক্লাস সিরিয়াল অনুযায়ী তোমরা সবাই দেখবে। তো আজকে দেখো, তোমাদের এর আগে যে ক্লাস করিয়েছিলাম তোমাদের অবশ্যই মনে আছে। এখন আজকে আমি তোমাদের পড়াবো বক্সারের যুদ্ধের ঘটনা। সবাই তোমরা লিখে নিতে পারো কি কি বিষয়গুলো আমি তোমাদের আজকে পড়াচ্ছি। তো তোমরা সবাই খাতায় লিখে নাও, এবং তোমরা খাতায় লিখে তোমরা যদি লিখে রাখো তাহলে সুন্দর করে তোমরা খাতায় লিখো, এবং তোমাদের এটা কিন্তু মনে রাখা কিন্তু সহজ যে তুমি কি বিষয়গুলো কখন কি বিষয়গুলো আমি তোমাদের পড়াচ্ছি, এবং কি বিষয় নিয়ে আলোচনা করছি। এই বিষয়গুলো অবশ্যই তোমাদের জানা দরকার, এবং এই বিষয়ের প্রতি তোমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে কখন কি আমি তোমাদের পড়াচ্ছি। দেখো, আজকে যে বিষয়গুলো আমি তোমাদের পড়াবো, দেখো 1763। দেখো 1763 খ্রিস্টাব্দে কলকাতার ইংরেজি কুঠি এই অধ্যক্ষ এলিটস হঠাৎ এই পাটনায় আক্রমণ করে তা দখল করেন। তারপর দেখো, ফলে বাধ্য হয়ে নবাবকে এলিটসের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হয়। মীর কাসিমের ও পাটনা হতে এলিসকে বিতাড়িত করে এই পাটনা পুনরুদ্ধার করলেও কলকাতা কাউন্সিলে নবাবের বিরুদ্ধে এই 1763 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করেন। তাহলে এই 1763 খ্রিস্টাব্দে কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ ঘোষণা করেন। দেখো 1763 খ্রিস্টাব্দে কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। তারপর দেখো, মেজর অ্যাডামসের নেতৃত্বে ইংরেজের এই নবাবের বিরুদ্ধে এক বিরাট বাহিনী প্রেরণ করেন। কিন্তু নবাব তার সৈন্য সংখ্যা বেশি থাকার সত্ত্বেও সে 1763 খ্রিস্টাব্দে গিরিয়া কাটোয়া ও উদয়নালা যুদ্ধ শোচনীয়ভাবে পরাজিত হয়, অযোধ্যারা আশ্রয় নেন। তখন ইংরেজের 1763 যুদ্ধের চালনাকারীর সময় আবার মীর কাসিমকে পুতুলের নবাব হিসেবে বাংলার সিংহাসনে বসান। মীর কাসিমের এই কর্তৃত্বে জারিকৃত সকল ঘোষণা এই বিধি নতুন নবাব মীর জাফরের প্রত্যাখ্যান করে নেন। অন্যদিকে তখন এই মীর কাসিমে পরাজিত হওয়ার সত্ত্বেও তা কি করেছে? হাল ছাড়েনি। তিনি অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা তো মুঘল সম্রাট শাহ আলমের এর সহায়তা তখন 1764 খ্রিস্টাব্দে তখন কি করেছে? ইংরেজের বিরুদ্ধে এক চরম শক্তির পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই বিহারের বক্সার নামক স্থানে সমন্বিত এই বাহিনী
মেজর মনোরম বাহিনীর নিকট শোচনীয়ভাবে পরাজয় বরণ করলেন। তারপর দেখো বক্সার যুদ্ধের বক্সার যুদ্ধের ফলাফল ও গুরুত্ব। দেখো এই বিষয়টা একটু দেখো। দেখো বক্সার যুদ্ধের ফলাফল ও গুরুত্ব। এখানে কয়টা গুরুত্ব ফলাফল আমি এই সম্পর্কে আমি তোমাদের বলছি যে ভারতবর্ষের ইতিহাসে বক্সার যুদ্ধ গুরুত্ব অত্যাধিক ফলাফল ছিল কিন্তু সুদূর প্রসারিত। প্রথম যেটা কারণ ছিল দেখো প্রথমত কারণ দিল্লির মুঘল সম্রাট শাহ আলমের এই যুদ্ধের পরাজয়ের ফলে ইংরেজদের পক্ষে এখানে যোগদান করেন। আর তারপরে দেখো দ্বিতীয় দ্বিতীয় কারণ ছিল দ্বিতীয়ত ছিল অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা রোহিলা খণ্ডে পালিয়ে যান আর মীর কাসিম ও আত্মগোপন করে। অবশেষে 1777 খ্রিস্টাব্দে দিল্লির সন্নিকটে তিনি মৃত্যুবরণ করেন। তারপর দেখো তৃতীয়ত মীর কাসিম ইংরেজদেরকে বিতাড়িত ও স্বাধীনতা রক্ষার শেষ আশা ভরসাটুকু এই যুদ্ধের ফলে ধূলিসাৎ হয় এবং ভারতবর্ষে ইংরেজের প্রভাব এই মর্যাদা বৃদ্ধি পায়। এর পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য যে অঞ্চলে বিনা বাধায় ইংরেজের আধিপত্য বিস্তার ও পথ উন্মোচিত হয়েছে। তারপর দেখো চতুর্থ কোম্পানি অযোধ্যা নবাবের নিকট থেকে কারা ও এলাহাবাদের অঞ্চলে দুটি কেড়ে নেন। কারণ এই যুদ্ধে কেবল মীর মীর ও সমগ্র মীর কাসিম পরাজিত হয়নি, সম্রাট শাহ আলম সুজাউদ্দৌলা পরাজিত হয়েছিল। ফলে দিল্লি থেকে বাংলা পর্যন্ত তখন কি করেছিল সমগ্র উত্তর ভারতে ইংরেজদের অধীনে চলে যান। তারপর দেখো পঞ্চমত যে কারণটা ছিল ক্লাইভ এই যুদ্ধের ফলে দিল্লির আনুষ্ঠানিকভাবে সম্রাটের কাছ থেকে ২৬ লক্ষ টাকার রাজস্ব বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি তার রাজস্ব আদায়ের কর্তৃত্ব লাভ করেন। ফলে বাংলায় ইংরেজের অধিকার আইনগত স্বীকৃতি তখন হয় এবং কোম্পানি অসীম ক্ষমতাপ্রাপ্ত হয়েছে। এই ঐতিহাসিক জেমস স্টিফেনের এই প্রসঙ্গে বলেন যে ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে ভারতবর্ষে যে পলাশী যুদ্ধের অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ। কারণ মীর কাসিম পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলা এই নবাবের আমলে শেষ হয়ে যায় এবং চূড়ান্তভাবে বাংলার স্বাধীনতা ইংরেজি গ্রাস করে এবং পরবর্তী ঘটনাবলী ছিল শুধু তাদেরকে সাম্রাজ্য বিস্তার ও সংগঠনের যুগে যুগে মাত্র। তাহলে আমরা এখানে বক্সারের যুদ্ধ গুরুত্ব ও ফলাফল সম্পর্কে আমরা দেখলাম। তাহলে বক্সারের যুদ্ধের আমরা ঘটনাটা দেখলাম, বক্সারের যুদ্ধের গুরুত্ব ফলাফলটা দেখলাম।
এখন আমরা যাব আর একটা নতুন একটা পয়েন্টে আমরা যাব, নতুন একটা বিষয়ে এখন তোমাদের মাঝে নিয়ে আমি আলোচনা করব। তোমরা এই বিষয়টা একটু সুন্দর করে খেয়াল করো যে আমি কি বিষয় নিয়ে তোমাদের মাঝে আজকে আলোচনা করছি। দেখো, ইংরেজ কোম্পানি ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভ। দেখো, ইংরেজ কোম্পানি ও দেওয়ানি লাভ। নওয়াব সিরাজউদ্দৌলা এই পলাশী যুদ্ধের এবং নওয়াব মীর কাসিম বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর এই ইংরেজদের গতিবোধ করার মতো শক্তি সাহস এদেশ থেকে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যায়। ১৭৬৫ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে এই মীর জাফরের মৃত্যুর পর এই কোম্পানি তার অল্প বয়স্ক পুত্র নাজিমুদ্দৌলাকে শর্ত সাপেক্ষে বাংলা সিংহাসনে বসান। শর্ত অনুযায়ী তিনি ইংরেজদেরকে নিজস্ব ভুবন দত্ত অনুযায়ী বিনা শুল্ক অবাধ বাণিজ্য করার সুবিধা দেন এবং দেশীয় বণিকদেরকে অবাধ বাণিজ্য সুবিধা বাতিল করেন। ফলে ইংরেজদের রাজত্ব সূচনা না হলেও বাংলা ক্ষমতা চাবিকাঠি ইংরেজদের হাতে চলে যায়। তারপর কি করেছিল? ১৭১৭ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান সুবাদারি লাভ পর্যন্ত সুবাদারি দেওয়ানি পদে পৃথক পৃথক ব্যক্তির উপরে ন্যস্ত ছিল। মুর্শিদ কুলি খান প্রথম ব্যক্তি যিনি মুঘল শাসনতান্ত্রিক প্রথা ভঙ্গ করে দেওয়ানি ও পদটিকে নিজে দখল করে নেন। কিন্তু পরবর্তীতে সময় কেন্দ্রীয় দুর্বলতা সুযোগ মুর্শিদ কুলি খান পরবর্তী সময় সুবাদারগণ ও সুবাদারি ও দেওয়ানি পতনকে একত্রিত বিতরণ রাখেন। ১৭০৭ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর সুবা বাংলা প্রায় স্বাধিকারভাবে শাসন কার্য পরিচালনা করতে থাকে। আলিবুদ্দিন খান তখন এই মাঠ আর উৎপাতের কারণে কেন্দ্রে এই রাজস্ব পাঠানো প্রায় বন্ধ করে দেন। তখন দেখো, তখন সিরাজউদ্দৌলা এবং মীর জাফরের আমলে কেন্দ্রকে রাজত্ব দেওয়ার সম্পূর্ণ বন্ধ করে দেন। ফরাসি যুদ্ধের পর হতে কোম্পানি ছিল দেশের হত্যাকর্তা। কেন্দ্রীয় ও রাজনৈতিক তথা সমগ্র উপমহাদেশের রাজনীতি এমনভাবে পরিবর্তিত হচ্ছে যে সুবা বাংলা আবার আগের মতো বেশি করে তখন রাজস্ব কেন্দ্র অর্থাৎ দিল্লি পাঠাবে এমন আশায় সম্রাট শাহ আলমকে ছেড়ে দিয়েছিল। এই পরিস্থিতি তখন কোম্পানি সম্রাটের কয়েকবার বার্ষিক কিছু উপকরণ বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি গ্রহণ করার জন্য অনুরোধ করে কোম্পানি তা ফিরিয়ে দেন। তারপর দেখো যে অন্যদিকে যে বক্সারের যুদ্ধের পর এই কোম্পানির কর্মচারীর মধ্যে যে দুর্নীতি, তারপর বিশৃঙ্খলতা চরম ওঠে এবং বাংলার এই রাজনৈতিক পরিবেশে খারাপ হয়ে ইংরেজদের সরকারে ভীত হয়ে পড়ে। তখন ফলে কোম্পানি দুর্নীতি দমন ও স্বার্থ বৃদ্ধির জন্য ইংল্যান্ডের কর্তৃপক্ষে পুনরায় এই ক্লাইভকে লর্ড উপাধি দেন এবং ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলা দ্বিতীয়বারে প্রেরণ করেন। এদেশে এসে তিনি মীর কাসিমের মৃতশক্তি অযোধ্যা নবাব সিরাজউদ্দৌলা দিল্লি সম্রাট দ্বিতীয় শাহ আলমের প্রতি নজর দেন। বক্সারের যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ৫০ লক্ষ টাকা কারা এলাহাবাদ জেলা দুটি বিনিময়ে অযোধ্যা পরাজিত নবাবের সাথে এই নীতিটা স্থাপন করেন। এরপর তিনি দিল্লির দুর্বল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে সন্ধি স্থাপন করেন। ক্লাইভ কারা ও এলাহাবাদ যারা দুটি বার্ষিক ২৬ লক্ষ টাকা কর প্রদান বিনিময়ে সম্রাটের নিকট হতে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করেন। অর্থাৎ
1765 খ্রিস্টাব্দে 12ই আগস্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি সনদ লাভ করেন। অন্য অন্য আরেকটি চুক্তি হয় মীর জাফরের অল্প বয়সের পুত্র নবাব নাজিমুদ্দৌলার সাথে। নবাব বার্ষিক 53 লক্ষ টাকার বিনিময়ে এই কোম্পানি দেওয়ানি লাভের সকল শর্ত মেনে নেন। এই চুক্তি ভারতবর্ষীয় ইংরেজ কোম্পানি রাজস্ব শাসকের অধিকার দেন এবং সূত্রপাত ঘটায় ঔপনিবেশিক শাসকের। তাহলে আমরা এখানে ইংরেজি কোম্পানি দেওয়ানি লাভটা দেখলাম। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, দেওয়ানি লাভের ফলাফল ও গুরুত্ব। দেখো, দেওয়ানি লাভের ফলাফল ও গুরুত্ব। এখানে কয়টা ফলাফল আর গুরুত্ব নিয়ে আলোচনা করব। দেখো, ভারতবর্ষে ইংরেজি শাসন প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হিসেবে কোম্পানি দেওয়ানি লাভের গুরুত্ব ছিল অত্যাধিক। প্রথমত ছিল দেখো, কোম্পানির জন্য দেওয়ানির লাভ ছিল একটি বিরাট রাজনৈতিক বিষয়। এর ফলে সম্রাট ও নবাবের একেবারে ক্ষমতাহীন হয়েও ইংরেজদের হাতে পুতুলের বনে যায়। নবাবে না ছিল রাজস্ব আদায়ের অধিকার, না ছিল সেনাদল রাখার মতো অর্থবল। নবাবকে নামে মাত্র সিংহাসনে বসিয়ে রেখে কোম্পানি সকল ক্ষমতা অধিকার করে নেন। তারপর দেখো, দ্বিতীয়ত দেওয়ানি লাভ ছিল কোম্পানির জন্য আর একটি বিরাট অর্থনৈতিক বিষয়। কোম্পানি এর ফলে নিজের দেউলিয়া অবস্থা হতে রক্ষা পায়। তো দেওয়ানি লাভের সুযোগ সুবিধা অবহিত করতে গিয়ে লর্ড ক্লাইভ বলেন, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে যে রাজস্ব পাওয়া যাবে তা এত বেশি যে সম্রাট এ নবাবের নির্ধারিত ভাতা ও অন্যান্য সামরিক ও বেসামরিক খাতে সমস্ত ব্যয় বাদ দিলেও কোম্পানির হাতে নেট আয় থাকবে 12 কোটি টাকার উপরে, যা 1765 থেকে 66 খ্রিস্টাব্দে রাজস্ব হিসাবে থেকে। তারপর দেখো, তৃতীয়ত লর্ড ক্লাইভ এই উদ্যোক্ত রাজস্ব কোম্পানি গোটা বাণিজ্যিক ও বিনিময়ের জন্য যথেষ্ট। ফলে দেওয়ানি লাভের আগে এদেশে বাণিজ্য করার জন্য তারা কি করেছে, ইউরোপ হতে কোম্পানি যে বিপুল পুঁজি নিয়ে আসতো তা দেওয়ানি লাভের পর বন্ধ হয়ে যায় এবং ব্যবসার সমস্ত পুঁজি এদেশের রাজস্ব হতে সংস্থান করা হয়। তারপর কি ছিল, চতুর্থ দেখো, চতুর্থ কোম্পানি কর্মচারী দেওয়ানি লাভের ফলে বাংলা শুল্কহীন অবাধ বাণিজ্যের সুযোগ পায়। ফলে কোম্পানি কর্মচারীদেরকে অর্থের লোভে দিনে দিনে বাড়তে থাকে। অসৎ উপায়ে রাজস্ব আদায় আত্মসাৎ করলেও কোম্পানির কর্তার কোনো
পদক্ষেপ দিতেন না। এভাবে অর্থনৈতিক শোষণের ফলে এদেশের মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়। তারপর দেখো পঞ্চম, দেখো পঞ্চমত, দেওয়ানি লাভের পর বাংলা থেকে ব্যাপকভাবে অর্থ সম্পদ ইংল্যান্ডে প্রচার হতে থাকে। ফলে ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলা এই দেওয়ানির প্রগতি অর্থ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্রে প্রস্তুত করেছিলেন। তারপর দেখো এই সর্বোপরি সর্বশেষে যে বলেছিলেন যে ইংরেজি ও দেওয়ানি লাভের সূত্র ধরে ভারতবর্ষে প্রায় ২০০ বছর তারা কি করেছে, শাসন করেন। তাই অনেকের ঐতিহাসিক ইংরেজি দেওয়ানি লাভের পড়ায় ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা বলে অভিহিত করেছেন। তাহলে দেখো আমরা ইংরেজি কোম্পানি দেওয়ানি লাভ, দেওয়ানি লাভের গুরুত্ব ও ফলাফল সম্পর্কে আমরা জানলাম। এখন যে বিষয়গুলো আজকে আমরা জেনেছি, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদের জানতে হবে, বুঝতে হবে। দেখো দেখো এখানে আমাদের সর্বপ্রথম জানতে হবে বক্সারের যুদ্ধ কত সনে হয়েছে। এখন দেখো এখানে আমি তোমাদের পড়ালাম বক্সার যুদ্ধ ঘটনা, তারপর কি পড়িয়েছি বক্সার যুদ্ধের ফলাফল ও গুরুত্ব। এবং দেখো এখানে গুরুত্ব আছে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, পঞ্চম। আর পড়িয়েছি কি ইংরেজি কোম্পানি দেওয়ানি লাভ, আর দেওয়ানি লাভের ফলাফল ও গুরুত্ব। এখানে আছে তোমাদের পাঁচটা পাঁচটা গুরুত্ব আছে। এই পাঁচটা গুরুত্ব অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু সুন্দর করে বাসায় বসে পড়ে ফেলবে, এবং তোমাদের এই জিনিসগুলো যেন পরবর্তীতে আর কোনো যেন সমস্যা না হয়, এই জিনিসগুলো প্রতি তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে কখন তোমাদের আমি কি পড়াচ্ছি এবং কি বিষয় পড়াচ্ছি। এই বিষয়গুলো অবশ্যই তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এবং মনে রেখে তোমরা খাতায় সুন্দর করে তোমরা লিখে রাখবে। খাতায় সুন্দর করে তোমরা লিখে রাখবে। এখন তোমরা যদি খাতায় না লিখে রাখো, পরে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। এজন্য আমি তোমাদের বলছি যে তোমরা তোমাদের যখন যা পড়াচ্ছি তোমরা সুন্দর করে খাতায় উঠিয়ে রাখবে, তাহলে তোমাদের জন্য বোঝা অনেক সহজ হবে। তো আজকে তোমাদের এই বিষয়টা তোমাদের আজকে শেষ করে দিলাম, এবং পরবর্তী তোমাদের আমি প্রথম অধ্যায়ের উপরে আমি আরেকটা ক্লাস নেব, নিয়ে তোমাদের এই অধ্যায়টা তোমাদের প্রথম অধ্যায়টা আমি শেষ করে দেব। তো তোমরা প্রথম অধ্যায়ের যে লাস্ট যে টপিকসটা আছে তোমরা ওই লাস্ট টপিকসটা তোমরা পরবর্তী ক্লাসে দেখে আসবে, এবং তোমাদের যেন পরবর্তীতে যেন কোনো সমস্যা যেখানে থাকে তোমরা ওই বিষয় নিয়ে তোমরা আলোচনা করতে পারো। তো আরেকটা বিষয় তোমাদের বলছি যে তোমাদের দেখো পুরা বই কিন্তু তোমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে, আবার তোমাদের শুরু করেছি। তো তোমরা বাসায় বসে থেকে কিন্তু সময় নষ্ট করো না, তোমরা সবাই এই জিনিসগুলা
ফলো করবে। এবং যেহেতু তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, তোমাদের পরীক্ষাও শুরু হয়ে যাবে, এবং তোমরা এই জন্য তোমরা কি করবে, এই ক্লাসগুলো সুন্দর করে দেখবে। এবং পরবর্তীতে আমি তোমাদের আরও বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত আমি শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমরা সবাই জয়েন করবে, সবাই দেখবে। আজকে তোমাদের আর বেশি কিছু ক্লাসে আমি এগোবো না। আজকে যারা ছিলে এবং যারা গ্রুপে ক্লাসগুলো দেখছো, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসগুলো এভাবে তোমরা দেখে যাবে, ক্লাসগুলো করবে। তো আজকে আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।